হয় আমরা অশিক্ষিত, নাহলে আমাদের ইনভেস্টরও অশিক্ষিত। আমি বুঝি না এই জিনিসটা। ভালো নেই বিনিয়োগকারীরা, প্রতিনিয়ত পুঁজি হারাতে হারাতে তাদের অবস্থা এখন খুবই নাজুক। আমরা যখন সেল দেই দেখা যায় মার্কেট বেড়ে গেছে, আর যখন আবার বাই করি দেখা যায় মার্কেট কমে গেছে। সিন্ডিকেটের কবলে যতদিন মার্কেট থাকবে ততদিন শেয়ার বাজার কোনোদিন আপন গতি পাবে না। এত বড় একটা কোম্পানি হইয়া আপনার ৭৭ টাকা শেয়ারটা সর্বোচ্চ বিক্রি দাম কইরা এটার কিভাবে আনলেন, এখন ২২ টাকায় কিভাবে আনলেন? স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিকের বিশেষ আয়োজন শেয়ার টকে। আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। অবশেষে শেষ হলো জুন ক্লোজিং বেশিরভাগ কোম্পানির ডিভিডেন্ড ও প্রথম প্রান্তিক মৌসুম। আশ্চর্য হলো সত্য, শূন্য ডিভিডেন্ড দেওয়া কোম্পানির শেয়ার দরে দেখা গেছে অস্বাভাবিক বৃদ্ধি, আবার 50, 60 কিংবা তারও বেশি ডিভিডেন্ড দেওয়া কোম্পানির শেয়ার দরে দেখা গেছে দর পতন। তবে দিন শেষে ভালো নেই বিনিয়োগকারীরা, প্রতিনিয়ত পুঁজি হারাতে হারাতে তাদের অবস্থা এখন খুবই নাজুক। বিনিয়োগকারীদের কথা নিয়ে সাজানো হয়েছে আজকের শেয়ার টকের পর্ব। তবে তার আগে জানিয়ে দিচ্ছি কেমন কাটলো গেল সপ্তাহের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক ২৭.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১২২ পয়েন্ট। লেনদেন ১৪৮ কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে ২,২৮৭ কোটি টাকা। লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে ৫,৭৯৬ কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে ৩৯২ প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। ডিএসসির মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে হয়েছে দর পতন। গেল সপ্তাহে সিএসসি সূচক CASPI ১২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪,২৮৬ পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে ৯৮ কোটি ২৪ লাখ টাকা। এছাড়া ৩০৬ প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর। মার্জিন ঋণ আইন যে কোনো সময় পাশ হতে পারে এমন একটি আতঙ্কে রয়েছে প্রতিষ্ঠানগুলো। ব্র্যাক ব্যাংক, সিটি কিংবা ইভিএল, ম্যারিকো কিংবা রবি কোম্পানিগুলোর আর্নিং পারফরম্যান্স পুঁজিবাজারে প্রভাব ফেলেছে। এছাড়া ব্যাংকগুলো চাইলেই তাৎক্ষণিকভাবে ব্যাড লোন অবলম্বন করতে পারবে। সব মিলিয়ে দেশের অর্থনীতি ও শেয়ার বাজারের পরিস্থিতি কেমন যাচ্ছে সে বিষয়ে বিশ্লেষণ জানাবেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের রিসার্চ টিমের পক্ষে ফাহিম হাসান। আমরা যদি এই সপ্তাহটাকে অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবো লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপ দুই ধরনের শেয়ারই ট্রেড হয়েছে। আর্নিংস সিজন যেহেতু, সো আর্নিংস রিলেটেড মুভমেন্ট হয়েছে। এছাড়াও ড্রাফট মার্জিন রুলস, যেটা যে কোনো সময় গেজেট আকারে প্রকাশ হতে পারে, সেই কারণে ইনভেস্টরদের মধ্যে এক ধরনের কশাসনেস ছিল। আমরা যদি সিলেক্টেড টপ 5 গেইনার দেখি তাহলে মোটা দাগে বলতে পারি স্মল ক্যাপ ছিল শেয়ারগুলো। সিলেক্টেড টপ 5 লুজার যদি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা গ্রুপের দুটো কোম্পানি, মেঘনা সিমেন্ট এবং বসুন্ধরা পেপার মিলস। আমরা যদি সিলেক্টেড টপ 10 ট্রেডেড শেয়ার দেখি তাহলে দেখতে পাবো স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপ দুই ধরনের শেয়ারের মিশ্রণ রয়েছে। নোটেবলের মধ্যে রয়েছে রবি, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। এই তিনটি হেভিওয়েট শেয়ার যেহেতু একটু প্রাইস ফল করেছে, এটার ইম্প্যাক্ট আমাদের ইন্ডেক্সের উপর ছিল। আমরা যদি এই সপ্তাহের টপ নিউজগুলো দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের তরফ থেকে ড্রাফট মার্জিন রুল ফাইনালাইজ করে যে কোনো সময় গেজেটেড আকারে পাবলিশ করার একটা নিউজ খবরে আসে। সো ইনভেস্টরদের তরফে যেটা হচ্ছে, একটা শেয়ার এই আর্নিং সিজনে, বিশেষ করে যারা জুন এন্ডিং, তাদের ডিভিডেন্ড কতটুকু দিবে বা দিতে পারবে কি না আদৌ, সেটার উপর নির্ভর করত তারা মার্জিনেবল হবে কি হবে না। এই কারণে তাদের পোর্টফোলিও রিশাফলিং করার একটা টেন্ডেন্সি ছিল এ সপ্তাহে। আমরা যদি এর পরের নিউজের দিকে তাকাই, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, মারিকো, অলিম্পিক এবং রবি, এদের আর্নিংস রেজাল্ট বের হয়, মোটামুটি বেশ ভালো রেজাল্ট হয় তাদের। লার্জ ক্যাপের মধ্যে গ্রামীণ ফোন হয়তো একটু আন্ডার পারফর্ম করে। এরপর নিউজ হচ্ছে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিচ্ছে একটা লোন যদি
এনপিএল হিসেবে ক্লাসিফাই করা হয়, তাহলে সেটাকে যেন ইমিডিয়েটলি রাইট অফ করতে পারে, সে একটা সুযোগ দেওয়া হয়েছে। এখন এই সুযোগটা কেবলমাত্র যারা একটু ফান্ডামেন্টালি স্ট্রং ব্যাংক তাদের পক্ষে নেওয়া সম্ভব, তাদের পক্ষে প্রফিটের অ্যাগেনস্টে এই হিটটা নিয়ে তাদের লোন বুকটাকে ক্লিন দেখাতে পারে। কিন্তু যারা তুলনামূলক দুর্বল ব্যাংক তাদের পক্ষে এটার কোনো বেনিফিট আসলে নেই। এরপরের নিউজ হচ্ছে সিমেন্ট সেক্টর নিয়ে। সো আপনাদের মেগা প্রজেক্ট যেগুলো পাইপলাইনে রয়েছে সেগুলো মোটামুটি অনেকখানি ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে। এরপর গভর্নমেন্টের এন্ড থেকে এডিবি ইমপ্লিমেন্টেশন কিছুটা স্লো এবং কনস্ট্রাকশন কস্ট কিছুটা হাই হওয়ার কারণে একটা মন্দাভাব চলছে ওভারঅল কনস্ট্রাকশন সেক্টরে। সো এটার ইম্প্যাক্টটা হচ্ছে আপনার সিমেন্ট ইন্ডাস্ট্রিতেও পড়েছে প্রফিটেবিলিটিতে। সো হোপফুলি যদি একটা নির্বাচিত সরকার আসে এবং তাদের প্রায়োরিটিতে যদি কনস্ট্রাকশন থাকে, বড় বড় প্রজেক্ট নেওয়া কনস্ট্রাকশন প্রজেক্ট, দেন হোপফুলি এই ওভারঅল কনস্ট্রাকশন সেক্টরটা একটা রিবাউন্ড করতে পারে। সো সিমেন্ট সেক্টর অ্যাজ এ রেজাল্ট সেক্ষেত্রে হয়তো একটা পজিটিভ বুস্ট পেতে পারে। যখনই শেয়ার বাজার একটু ঘুরে দাঁড়াতে চায় তখনই কোনো না কোনো ইস্যু দেখিয়ে বাজারে ছড়ানো হয় আতঙ্ক, শুরু হয় শেয়ারের দরপতন। আবার নিয়ন্ত্রণ সংস্থা যদি অনিয়ম, দুর্নীতি আর কারসাজি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তখনই বাজারে হয় আবার দরপতন। কারা সৃষ্টি করে এসব অতিরিক্ত সেল প্রেসার? আবার দর যখন তলানিতে নেমে আসে তখন কারাই বা কিনে এত বিপুল পরিমাণ শেয়ার? এই সিন্ডিকেটের কবলে যতদিন মার্কেট থাকবে ততদিন শেয়ার বাজার কোনোদিন আপন গতি পাবে না। তাই বিনিয়োগকারীদের প্রশ্ন, সিন্ডিকেট বন্দি পুঁজিবাজার মুক্ত হবে কি? আমরা যতই ইনভেস্ট করি, আমরা যখন সেল দেই দেখা যায় মার্কেট বাইরে গেছে, আর যখন আবার বাই করি দেখা যায় মার্কেট কমে গেছে। এই যে একটা পরিস্থিতি, আমরা যেভাবে ট্রেড করি, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা, আমরা তো এত কিছু বুঝি না। আমরা দেখি যে এটা বাড়তেছে, এটা কিনলাম, আবার যেটা কেনার সাথে সাথে দেখা যায় ওইটা পড়ে গেছে। এইভাবে করতে করতে আমাদের ছোট বিনিয়োগকারীরা নিশ্চয় হয়ে যেতেছে। সিন্ডিকেট যারা করে, এইটাই তো বললাম, যারা বড় বড় গ্যামলাররা, এরা 3 জনে 4 জনে মিলা একজনে বলে আমি সেল দেব, তুই কিনে নিবি, এই কইরা হাতটা বদল করতে গিয়ে আমরা ছোট ছোট ব্যবসায়ী যারা আছি তারা মার খেয়ে যাইতেছি। এখন এটা যদি সিন্ডিকেট ব্যবসাটা যদি বন্ধ হয় আমার মনে হয় একটু ভালো হবে। এইটা হলো ছোট ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ভালো হবে। এখন সবাই একটু হতাশায় আছে। সরকার না বসলে, পার্মানেন্ট সরকার না বসলে মার্কেটটা আর উঠবে না আমার মনে হয়। যেটা এই ইয়েতে আছে আর কি, দোটানায় আছে, কেউ যার ইয়েতে ইয়ানফসি করতেছে। শেয়ার বাজারটার ভিতরে সিন্ডিকেট থাকে বেশি। এটা যে কোনো সরকার আসলেই এই সিন্ডিকেট মুক্ত হইতে পারে না। তো শেয়ার বাজারটাকে যদি সিন্ডিকেট মুক্ত করা যেত তো এটা খুব সহজে এই বাজারটার ভিতরে নতুন গ্রাহক আসতো। এখন যারাই পুরাতন গ্রাহক আছে তারাই চলে যেতেছে, নতুন করে আসার কোনো আগ্রহ নাই। তো যেই সরকার এটারে আসে এটার উপর কোনো কাজ করতে আগ্রহী না। রবি একটা কোম্পানি আছে, রবি আজিয়াটা, ওরা ফার্স্ট আসলো এখানে, আসার পরে কাস্টমারদের কাছে 77 টাকা পর্যন্ত বিক্রি করলো ওপেনিংয়ে। তার 2 দিন পরেই এই শেয়ারটা 50 টাকায় চলে আসলো। তা আমার কথা হয়েছে, আপনি 77 টাকায় যখন শেয়ারটা বিক্রি করলেন, তো একটা সাধারণ গ্রাহক অবশ্যই আশা করে 77 টাকা কেনার পর আমার যাতে এটা 100 টাকা পর্যন্ত যায়। কারণ এটার পাশাপাশি আরও গ্রামীণ সিম আছে, বিভিন্ন কোম্পানি আছে, তাদের শেয়ারগুলো দেখলে 250-350 প্লাস হয়ে যায়। তা আপনি এত বড় একটা কোম্পানি হইয়া আপনি 77 টাকা শেয়ারটার সর্বোচ্চ বিক্রি দাম কইরা এটার কীভাবে আনলেন? এখন 22 টাকায় কীভাবে আনলেন? 22 টাকায় আনলেন, 23 টাকায় আনলেন, আজকে 5 বছর যাবত এই শেয়ারটা এইভাবে আটকে রাখছে। কেন এই শেয়ারটা 77 টাকার উপরে উঠলো না? সরকারের যদি এগুলার ভিতরে একটু দেখতো যে তুমি 77 টাকা সেল করার পরে হঠাৎ করে কেন এটারে 22-23 টাকায় নিয়ে আসলা, আর তুমি 22-23 টাকায় নিয়ে আসছো, আজ পর্যন্ত 77 টাকার উপরে কেন প্লাস হইল না? এটা সরকারের অবশ্যই দেখার দরকার ছিল। এই কোম্পানিগুলো, এগুলো বিগ কোম্পানি, এরকম বিভিন্ন কোম্পানি আছে। তো যারা এরকম বিগ কোম্পানিগুলো, এদের এই অসুবিধার কারণে একটা সিন্ডিকেট হয়েছে, এই জিনিসটা দূর করতে হবে। হাজার কোটি টাকার লেনদেনের শেয়ার বাজার নেমে এসেছে 300 কোটির ঘরে। ব্যবসায় ওঠানামা থাকবেই, কিন্তু শেয়ার ব্যবসায় বিনিয়োগকারীরা দেখছেন শুধুই হতাশা। তাই সরকারকেই দেখাতে হবে পুঁজিবাজারের আগামী ভবিষ্যৎ, বলছেন বিনিয়োগকারীরা। আজকে 3 সপ্তাহ ধরে
এই যে পতন চলছেই, একটা মুভমেন্ট থাকে। আপনি ব্যবসা করতে গেলে আপ অ্যান্ড ডাউনে একটা মুভমেন্ট থাকে। আমরা জেনে গেছি 12টা পর্যন্ত আপ থাকে, 12টার পর ডাউন। এই যে সিন্ডিকেটেই হোক আর যেইভাবেই হোক, এই যে শেয়ার ব্যবসার যে পতন, আচ্ছা দীর্ঘ 15 দিন, 3 সপ্তাহ, 2 সপ্তাহ না 3 সপ্তাহ, 3 সপ্তাহ 21 দিন এই একই পতন চলে যাচ্ছে। এর মধ্যে মনে করেন ছিল হচ্ছে 1000 কোটি টাকার ট্রানজ্যাকশন, সেখান থেকে এখন আসছে 300-400 কোটি। আমাদের মার্কেট অ্যাকচুয়ালি 2000-2500 নো ডাউট মার্কেট, কিন্তু তার ট্রানজ্যাকশন দেখেন 300 কোটি। এই যে এই ট্রানজ্যাকশন যদি এইটি বাড়ানো কে করবে চেষ্টা? আমি করব? এ করতে হবে সরকারকে করতে হবে, কিংবা যারা ক্ষমতা মানে দেখাশোনা করেন কর্মকর্তা, তাদেরকে মনিটরিং করতে হবে কিভাবে ট্রানজ্যাকশন বাড়ানো যায়। আমি বললে তো হবে না। সুতরাং তাদের পথ নির্দেশ দেখাতে হবে কীভাবে শেয়ার মার্কেটটায়, আর যদি শেয়ার মার্কেট আপনি না ঠিক করতে পারেন, দেশের অর্থনৈতিক অবস্থা কোনোদিন সুদৃঢ় হবে না। এই সরকার এরা আইসা 3 দিনে শেয়ার বাজার 2500 কোটি টাকা উঠাইল। হেয়ার পরে এই যে শুরু হইলে পড়া অদ্য পর্যন্ত আজকে পর্যন্ত এই শেয়ার বাজার পড়ছে আমার 47 লাখ টাকার শেয়ার আইয়া পড়ছে 11 লাখ টাকায়। তো কি বাজার কি ভালো আছে? আজকে জমি রাখলে এই 5 লক্ষ টাকার জমি 10 লক্ষ টাকা হয়ে গেছে এই 27 বছরে। আর আজকে শেয়ার বাজারে আজকে 10 বছর ধরে আমরা শেয়ার বাজার করতেছি, কিন্তু আমরা নিচের দিকে আছি, আমরা কোনো এটার ফল ভোগ করতে পারিনি। এখন এই শেয়ার বাজারটা মান উন্নয়ন করতে গেলে আগে ব্যবসায়িক চাঙ্গা করতে হইব। ব্যবসা চাঙ্গা হইলে শেয়ার বাজার চাঙ্গা হবে, আর ব্যবসা যদি চাঙ্গা না হয় তো শেয়ার বাজারও উঠবো না। কি প্রত্যেকটা শেয়ার আমরা যে কিনছি সেই এই যে শরীর দেখেন, শরীর 17-18 টাকা করে শরীর কিনছি, সেই শরীর এখন 4 টাকা 40 পয়সা আইছে। তাহলে আমাদের চালান কই? 50,000 শরীর কিনছি, তাহলে এই এখন আমাদের হতাশাই তো আমরা শেষ। সিন্ডিকেট চলতেছে, এখনও চলতেছে সিন্ডিকেট। দর্শক, আইপিও নেই পুঁজিবাজারে, এছাড়া বাজারের নেতিবাচক অবস্থায় পোর্টফোলিও ম্যানেজ করেও চলতে পারছে না মার্চেন্ট ব্যাংকগুলো। অনেকে টিকে আছে এফডিআর ভাঙিয়ে। যদি আইপিও না আসে তাহলে সামনের বছর বন্ধ হয়ে যাবে অনেক প্রতিষ্ঠান। তাই এ বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থার দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মার্চেন্ট ব্যাংকের ইনকামের জায়গা কয়টা? 4টা। ইস্যু ম্যানেজমেন্ট তার মধ্যে ওয়ান অফ দেম, তারপরে পোর্টফোলিও ম্যানেজমেন্ট আর অ্যাডভাইজারি সার্ভিসেস এবং প্রি আইপিও প্রাইভেট প্লেসমেন্ট। অ্যান্ড প্রি আইপিও প্রাইভেট প্লেসমেন্ট আর আইপিও দুইটা কিন্তু একই সূত্রে গাথা। আপনি যদি ভালো বা যে কোনো আইপিও যদি আপনি না দেন তাহলে এই ইনকামটা তো তাদের আর নাই। থার্ড হলো কি পোর্টফোলিও ম্যানেজমেন্ট। আপনি বাজারের যে অবস্থা দেখছেন তাতে কি মনে হয় যে একটা মার্চেন্ট ব্যাংক, এটা তো আজকে থেকে না, প্রায় 10 থেকে 15 বছর ধরে এই জিনিসটা চলছে। তো আপনার কি মনে হয় এই মার্চেন্ট ব্যাংকগুলো টিকে আছে কিভাবে, বা টিকা উচিত কি না, টিকছে কি না? কোনো, যেহেতু তার কোনো ইনকাম নাই, একটা মার্চেন্ট ব্যাংক যদি আমি রেগুলেটরি অথরিটির যে প্রেসক্রিপশন আছে সেটা মেনেও যদি আমি করি, তাহলে আমাকে মিনিমাম 8 থেকে 10 জন লোক নিতে হয়, একটা অফিস নিতে হয়, তারপরে আরও তো আদার এক্সপেন্ডিচার তো আপনি আছে, এটা তো আপনি বুঝেনি। তো আপনারা যারা মার্চেন্ট ব্যাংকাররা আছি তারা কিভাবে আছে এটা আমার এই কথাতেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরে যেটা বলছি, আমাদের অবস্থা খুবই খারাপ। অনেক মার্চেন্ট ব্যাংক হয়তো যেগুলো ইনস্টিটিউশনের বাইরে আছে তাদের জন্য তো সার্ভাইভ করা খুবই টাফ। আর আমরা যারা আছি, আমাদের একটা সুবিধা ছিল যে আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্টের এখানে লোনটা দেইনি, যে কারণে আমরা সার্ভাইভ করছি, এবং কিছু টাকা আমাদের এফডিআর করা ছিল যেটা আমাদের ভেঙে ভেঙে খেতে হচ্ছে। তো এই অবস্থাটা যদি চলতে থাকে, অলমোস্ট আপনি দেখেন এই বছর, আপনি গত বছরের যদি মার্চেন্ট ব্যাঙ্কগুলোর আপনি অ্যাকাউন্টসগুলো দেখেন, আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এই মার্চেন্ট ব্যাঙ্কগুলো অ্যাজ ওয়েল অ্যাজ ব্রোকারেজ হাউস এবং মার্কেট ইন্টারমিডিয়েটারিজ যারা আছে এই মার্কেটে, প্রত্যেকের অবস্থা খুব একটা সুবিধার না সোফার, মানে আমার নলেজে যেটুকু আছে। আর তারপরে বললেন কি আইপিও, হ্যাঁ, এখন চোর যদি চুরি করে নিয়ে যায়, আমি যদি রাস্তাটাই বন্ধ, মানে প্রপারলি বন্ধ করার কথা বলে টোটাল জিনিসটাকেই বন্ধ করে দিই, তাহলে তো সার্ভাইভ করা যায় না ভাই। আর আপনি যদি এই মার্চেন্ট ব্যাংক বা ইন্টারমিডিয়েটসগুলোকে টিকাতে চান, অবশ্যই আপনাকে সবগুলো কাজই তাদেরকে করতে দিতে হবে। ইনফ্যাক্ট এসএসসি চাচ্ছেও করতে দিতে, কিন্তু কিছু রেগুলেটরি ফ্রেমওয়ার্ক হয়তো তারা চিন্তা করছে যেগুলো করবে,
বা করতে পারছে না কেন তারা, এটা আমি জানি না। কিন্তু যেটাই করা উচিত খুব দ্রুত করা উচিত, কারণ অনেক কাজ আমাদের পেন্ডিং হয়ে আছে। আমার হাতেই অনেকগুলো আইপিওর কাজ আছে যেগুলো আমি জমা দিতে পারছি না। হয়তো জমা দিলে, কিন্তু জমাটা যে দিব আমি দিতে পারি, কিন্তু দিলে তো আমার কোনো ফায়দা হবে না, কারণ ওনারা এগুলো হয়তো এখন ওগুলোকে স্ক্রুটিনাইজ করবেও না। যদি না করে তাহলে শুধু শুধু জমা দিয়ে আমার কী লাভ? যে কারণে এই সেক্টরটা একদম স্থবির অবস্থায় পড়ে আছে। আমার মনে হয় এখনকার যারা রেগুলেটরি অথরিটি আছেন তারা যদি প্রপারলি এবং ফ্রুটফুলি এবং প্রুডেন্টলি ডিসিশন নিয়ে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, তাহলে হয়তো আমরা সার্ভাইভ করতে পারবো না। এবছরটা হয়তো কোনোভাবে সার্ভাইভ করতে পারবো, সামনের বছর আল্লাহ জানে যদি আইপিও যদি বাজারে না আসে তাহলে অনেকটা শাটডাউন, মানে আমাদের বন্ধই করে দিতে হবে কিছু কিছু কাজ। দর্শক, এবার বিনিয়োগ শিক্ষা পর্ব। কিছুদিন আগে বাজারের ভালো গতি দেখে অনেকে নিয়ে এসেছিলেন নতুন বিনিয়োগ, কিন্তু বর্তমান পুঁজিবাজারের মন্দাবস্থায় সেই বিনিয়োগ গেছে আটকে। এখন কি করবেন বিনিয়োগকারীরা, কিভাবেই বা নেবেন বিনিয়োগ সিদ্ধান্ত, সে বিষয়ে জানবো বিশেষজ্ঞের কাছে। আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইয়েরা আছেন তারা তো সবসময় বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে। তারা ঠকতেই আসে মনে হয় এই বাজারে, কারণ এটা হয়তো আমাদের কারণে বা বড় ইনভেস্টরদের কারণে বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রেগুলেটরি অথরিটির কারণেও এই প্রবলেমগুলোতে তারা পড়ছে। তো আমার মনে হয় কোনো কিছু করার আগে আমার উচিত রেগুলেটরি অথরিটির থেকে শুরু করে যারা ফাইন্যান্স সেক্টরের এই বিষয়গুলো দেখেন, যেমন বাংলাদেশ ব্যাংক, এসএসসি, ইদ্রা। আপনি জানেন এই সেক্টরে শেয়ার বাজারে একটা জায়গায় কোনো কিছু হলে পুরো বাজারটাকে এফেক্ট করে। ধরেন ইদ্রার আপনার গাড়ির লাইসেন্স করা রাখবে কি লাগবে না, ইন্স্যুরেন্সটা একদিন যদি বলে যেটা করা লাগবে, দেখা যাবে যে একটা সেক্টরের প্রাইস অনেক হাই হয়ে গেছে, আরেকদিন পরে যদি করা লাগবে না বলে তখন ওইটার বায়ার নেই। তো এই যে প্রবলেমগুলো, এগুলোকে যদি আমরা প্রপারলি অ্যাড্রেস না করি তো এই প্রবলেমটা থেকেই যাবে এবং সাধারণ বিনিয়োগকারীরা সবসময় ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে অনেকগুলো ভালো কোম্পানি ভালো ডিভিডেন্ড দিচ্ছে, কিছু কোম্পানি একেবারেই ডিভিডেন্ড দেয় নাই। দেখা যায় যে কোম্পানিটা ডিভিডেন্ড দেয় নাই সেটা বেড়ে গেছে প্রায় অলমোস্ট 30-40%, আর যেটা ভালো ডিভিডেন্ড দিচ্ছে এটা 30-40% নিচে নেমে গেছে। তাহলে এটা মানে হয় আমরা অশিক্ষিত, নাহলে আমাদের ইনভেস্টরও অশিক্ষিত। আমি বুঝি না এই জিনিসটা। এখন যে বাজার, আমার সাধারণ বিনিয়োগকারীদের প্রতি অ্যাডভাইস হলো যদি তাদের কাছে আইডল মানি থাকে তারা ইনভেস্ট করতে পারে, আর যদি তারা লসে থাকে তারা একদম চুপচাপ বসে থাকুক। আমার মনে হয় যদি নতুন গভর্নমেন্ট আসে এবং পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয় তারা অবশ্যই বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। দর্শক, এবার আন্তর্জাতিক শেয়ার বাজার। কয়েক সপ্তাহ ধরে জাপানের শেয়ার বাজারের সূচক বাড়ছে চোখে পড়ার মতো। এশিয়ার অন্যান্য শেয়ার বাজারে ভালো অবস্থা থাকলেও যুক্তরাজ্যে রয়েছে মিশ্র প্রভাব। অন্যদিকে উত্থানের ধারাবাহিকতা ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। গেল 5 দিনে যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের সূচক 0.75% বেড়ে দাঁড়িয়েছে 47,563 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 0.71% বেড়ে দাঁড়িয়েছে 6,840 পয়েন্ট। মিশ্র অবস্থায় সপ্তাহ পার করেছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.74% বেড়ে দাঁড়িয়েছে 9,417 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 1.16% কমে দাঁড়িয়েছে 23,958 পয়েন্ট। দর্শক, ভালো অবস্থানে রয়েছে এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজার, তবে প্রতি সপ্তাহেই একের পর এক রেকর্ড করে যাচ্ছে জাপানের নিক্কি। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 6.31% বেড়ে দাঁড়িয়েছে 52,411 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাইসি কম্পোজিট 0.11% বেড়ে দাঁড়িয়েছে 3,955 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.32% কমে দাঁড়িয়েছে 83,939 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 1.02% কমে দাঁড়িয়েছে 1,61,632 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের সপ্তাহের পর্ব আজকে পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।